তো বন্ধুরা এপ্রিল মাস মানেই আমাদের বেলি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার সময়। এই সময় ছোট থেকে বড় সমস্ত বেলি গাছ যেমন প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ করতে থাকে, তেমন গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি। কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে আমাদের বেলি ফুলের গাছগুলি সঠিকভাবে যেমন বৃদ্ধি হচ্ছে না, তেমন গাছ থেকে আমরা সঠিকভাবে কিন্তু ফুলকে লক্ষ্য করতে পারছি না। গাছের মধ্যে কুঁড়ি আসছে না। অনেক বেলি ফুল গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলি কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। যদিও বা গাছের মধ্যে কিছু ফুল ফুটছে, সেই ফুলগুলি কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। বেশিরভাগ ফুলগুলি এইরকম ভাবে কিন্তু শুকিয়ে পড়তে আরম্ভ করছে। তো বন্ধুরা আমাদের যে সমস্ত বেলি গাছ এই সময় সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, এই এপ্রিল মাসের শুরুতে দাঁড়িয়ে সেই সব বেলি গাছগুলিকে দ্রুত হারে ঝোপালো করে তুলতে হলে, আমাদের প্রতিটা বেলি ফুলের গাছ থেকে ক্রমাগত হাজারো হাজারো ফুল পেতে হলে, গাছের কুঁড়ি ঝরাকে মাত্র একদিনে বন্ধ করতে হলে, গাছের ফুলগুলিকে বেশি দিন গাছের মধ্যে সতেজ রাখতে হলে এই সময় আমাদের মোট 4টি কাজকে কিন্তু করতে হবে। এবং এর সাথে সাথে এই জিনিসটিকে আমাদের কিন্তু গাছের মধ্যে ব্যবহার করতে হবে। তবেই কিন্তু আমাদের বেলি গাছগুলি থেমে যাওয়া গ্রোথকে আমরা পুনরায় শুরু করতে পারবো এবং প্রতিটি গাছ থেকে আমরা ক্রমাগত হাজারো হাজারো আমরা ফুল পেতে পারবো। তো কি এই 4টি কাজ এবং গ্রীষ্মের শুরুতে আমরা কিভাবে এই বেলি গাছের পরিচর্যা করব, আজকে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা প্রথমেই আমি আমার বেলি ফুলের গাছগুলিকে তোমাদের দেখাই। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে বেলি ফুল গাছটা কি আরে ঝাঁকড়া হয়ে উঠেছে এবং গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় কুড়িকে লক্ষ্য করতে পারছো এবং বেশ কিছু ফুল গাছের মধ্যে ফুটে আছে। এই গাছটার পাশাপাশি বন্ধুরা এই যে ছোট্ট বেলি গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই বেলি গাছটাও কিন্তু আমি তোমাদের কাছে দেখিয়েছিলাম। যখন এই বেলি গাছটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, তখন কিন্তু বেলি গাছটার মধ্যে কোনো ধরনের গ্রোথ ছিল না। কিন্তু কিছু দিনের মধ্যেই গাছটার মধ্যে যেমন নতুন নতুন শাখা পোশাখা আমি বৃদ্ধি করতে পারছি, তেমন গাছটা কিন্তু ধীরে ধীরে ঝাঁকড়া হয়ে উঠছে। তো তোমরাও যদি তোমাদের বেলি ফুলের থেমে যাওয়া গ্রোথকে এই সময় পুনরায় শুরু করতে চাও, তাহলে প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের বেলি ফুলের গাছের ডগাগুলোকে কিন্তু তোমাদের একটু একটু করে পিঞ্চ করে দিতে হবে। এইভাবে যদি তোমাদের প্রত্যেকটা বেলি ফুলের গাছের ডগাকে একটু একটু করে পিঞ্চ করে দিতে পারো, তাহলে প্রত্যেকটা বেলি ফুল গাছের থেমে যাওয়া গ্রোথকে তোমরা নতুন করে শুরু করতে পারবে। কিন্তু বন্ধুরা শুধুমাত্র ডগা কেটে দিলেই এই গাছের যে বৃদ্ধি বিকাশ হবে সেটা কিন্তু একেবারেই নয়। কারণ বন্ধুরা তোমরা অনেকে আমাকে বলেছো যে তোমাদের গাছগুলোর কাটাই ছাঁটাই করার পরেও গাছগুলো সঠিকভাবে কিন্তু গ্রোথ নিচ্ছে না। এর কারণ বন্ধুরা প্রপার সানলাইট না দেওয়া। এই সময় যদি আমাদের বেলি ফুলের গাছগুলোকে আমরা পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোকে না দিতে পারি, তাহলে কখনোই কিন্তু গাছ কাটাই ছাঁটাই করার পরেও বৃদ্ধি বিকাশ করবে না। কারণ বন্ধুরা আমরা সকলে জানি আমাদের বেলি ফুলের গাছ হলো একটি গ্রীষ্মকালীন গাছ। এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদকে পছন্দ করে। 33 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যখন তাপমাত্রা থাকবে, এই তাপমাত্রার ভেতরেই কিন্তু গাছ দ্রুত হারে গ্রো করতে পারে এবং প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা ফুল পেতে পারি। কিন্তু বন্ধুরা এই সময় যদি তোমরা গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে চাও, তাহলে কিন্তু গাছকে কাটাই ছাঁটাই করার পর ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে তোমাদের রাখতে হবে যে স্থানটার মধ্যে কমসে কম 5 থেকে 6 ঘন্টা রোদ থাকে। এই গাছের মধ্যে যদি এইটুকু রোদকে আমরা দিতে পারি, তাহলে আমাদের গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে হাজারো হাজারো সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। প্রথমেই যদি এই দুটি কাজকে তোমরা করে ফেলতে পারো, তাহলে তোমাদের বেল ফুল গাছ কিন্তু এই সময় দ্রুত হারে ঝাঁকড়া হবে। কিন্তু বন্ধুরা এর পাশাপাশি আমাদের বেলি গাছগুলিকে রোদে রাখার ফলে যে সমস্যাগুলি আমাদের বেলি ফুল গাছের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করা যায়, সেগুলি হলো আমাদের গাছের পাতা কিন্তু নিচের দিকে নুয়ে পড়তে থাকে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, গাছের অধিকাংশ কুঁড়ি কিন্তু ড্রপ হতে শুরু হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলি কিন্তু দুর্বল হয়ে পড়ে, গাছের বৃদ্ধি বিকাশ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এর কারণ বন্ধুরা আমাদের গাছের মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে জলের অভাব। এই সময় যেহেতু আমাদের এখানে রোদের তীব্রতা বাড়তে শুরু করেছে এবং গাছগুলিকে যেহেতু আমাদের এই সময় রোদের মধ্যে রাখতে হবে, তাই 2 নম্বর যে কাজটা আমাদের করতে হবে এই সময় আমাদের গাছের মাটি যাতে শুকিয়ে না পড়ে, সেটা কিন্তু আমাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, দিনে 2 বার আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা দিনে 2 বার গাছের মাটিতে জল প্রয়োগ করলেও মাঝে মাঝে দেখা যায় যে দুপুরে রোদের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে গাছের মাটি হঠাৎ করে শুকিয়ে পড়তে আরম্ভ করে। তখনও কিন্তু বন্ধুরা আমাদের গাছের মাটিতে আমাদের পর্যাপ্ত পরিমাণে জলকে প্রয়োগ করতে হবে। এইভাবে যদি জল আমরা প্রয়োগ করতে থাকি বা এই বেলি ফুল গাছের মাটির মধ্যে যদি আমরা জলের তারতম্য না করি, তাহলে প্রত্যেকটা বেলি ফুল গাছ যেমন দ্রুত হারে ঝাঁকড়া হবে, প্রত্যেকটা বেলি ফুল গাছ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি হবে। এই সময় তোমরা অনেকে আমাকে বলেছো বেলি গাছের মধ্যে ফুল আসছে, কিন্তু ফুলগুলো বেশি দিন কিন্তু গাছের মধ্যে থাকছে না, অল্প সময়ের মধ্যেই গাছের ফুলগুলি কিন্তু শুকিয়ে পড়তে আরম্ভ করছে। দেখো বন্ধুরা গাছের ফুলগুলো কিন্তু এই রকম অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে, গাছের ফুলগুলি ফুটছে, ফুটে ঠিক দুপুরের পর কিন্তু গাছের ফুলগুলি এই রকম ভাবে নীল বর্ণের হয়ে গিয়ে শুকিয়ে যেতে আরম্ভ করছে। তো বন্ধুরা এর অন্যতম কারণ হচ্ছে জলের অভাব। এই সময়
যদি আমরা গাছের মাটিতে কম কম জলকে ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু গাছ অধিকাংশ কুঁড়িকেই ড্রপ করে দেবে। তার সঙ্গে সঙ্গে যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলো কিন্তু দুপুরের মধ্যেই শুকিয়ে যেতে আরম্ভ করবে এবং ফুলের মধ্যে এই রকম ছোপকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তাই এই সময় যে তোমাদের 2 নম্বর কাজটা করতে হবে, এই সময় কিন্তু তোমাদের বেলি ফুলের গাছের মাটিকে সব সময়ের জন্য ময়েশ্চার রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার বেলি ফুলের গাছের মাটিটা কিন্তু ময়েশ্চার আছে, না অতিরিক্ত ভিজে না অতিরিক্ত শুকিয়ে গেছে। এই রকম ভাবে যদি তোমরা বেলি ফুলের গাছের মাটিকে সব সময়ের জন্য রাখতে পারো, প্রত্যেকটা বেলি ফুল গাছ কিন্তু সঠিকভাবে তোমাদের ফুল দেবে এবং ফুলগুলি যে শুকিয়ে যাওয়ার সমস্যা তোমরা বলছো আমাকে, সেই সমস্যাগুলো কিন্তু তোমাদের কাছে আসবে না। তো বন্ধুরা, আমাদের একটা বেল ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে বারবার ফুল পেতে গেলে এরপরে যে কাজটা করতে হবে বন্ধুরা, আমাদের এই যে ফুলের বৃন্তগুলোকে আমাদের কিন্তু সময় সময় কেটে ফেলতে হবে। তোমরা যে দেখতে পাচ্ছ এই যে ফুল ফুটে যাওয়ার পর যে বৃন্তগুলো আমি রেখে দিয়েছিলাম, এই বৃন্তগুলোকে কিন্তু আমাদের রেখে দিলে চলবে না, আমাদের কিন্তু সময়ে সময়ে এই বৃন্তগুলোকে পিঞ্চ করে দিতে হবে। যদি এই জিনিসগুলোকেও আমরা করতে পারি বন্ধুরা, আমাদের কিন্তু এই যে গোড়ার অংশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস আসতে থাকবে এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে বারবার ফুল পেতে পারবো। তোমরা আমাকে অনেকে বলেছো যে আমাদের কাছে একবার ফুল আসার পর আর কিন্তু ফুল আসছে না। তো সেই সমস্যাটাকে সমাধান করতে বন্ধুরা, আমাদের এই কাজটাকে কিন্তু সময় সময় করতে হবে। এই বৃন্তগুলো দেখা মাত্রই আমাদের গাছ থেকে কিন্তু ছেটে ফেলতে হবে। তো বন্ধুরা, এরপর যে 3 নম্বর বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো, তোমরা আমাকে অনেকে কমেন্টে বলেছো যে তোমাদের বেলফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে, কিন্তু বেশিরভাগ কুঁড়ি কিন্তু গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যদিও বা 2-1টা কুঁড়ি গাছের মধ্যে আছে, সেই কুঁড়িগুলির আকার খুবই ছোট। ফুল যখন ফুটছে সেই ফুলগুলিও কিন্তু ছোট আকার ধারণ করছে। তার সঙ্গে সঙ্গে ফুলগুলি কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। গাছগুলো প্রায় বৃদ্ধি বিকাশ এই সময় পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, এই সময় গাছের এইসব সমস্যা হওয়ার কারণ হচ্ছে সঠিক খাবারের অভাব। আমাদের একটা কথা সকলকে মাথায় রাখতে হবে, একটা গাছকে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে গেলে এবং সেই কুঁড়িগুলিকে সঠিকভাবে ফুটিয়ে ফুলে পরিণত করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু এনার্জির প্রয়োজন। সেই এনার্জিটা যেমন গাছ সূর্যের আলো থেকে পায়, তেমন কিন্তু সঠিক খাবারের মধ্যে থেকেও সেই এনার্জিটা গাছ কিন্তু সংগ্রহ করে এবং সেই এনার্জিটা সংগ্রহ করার ফলে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাই। এই সময় যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গাছ থেকে কুঁড়ি ঝরে পড়ছে, গাছের মধ্যে ফুলগুলি ছোট আকার ধারণ করছে, ফুলগুলি কিছুক্ষণের মধ্যে গাছ থেকে ঝরে পড়ছে, তার কারণ বন্ধুরা সঠিক খাবারের অভাব। এই সময় যে প্রচুর পরিমাণে গাছের মধ্যে কুঁড়ি আসছে, এই সময় গাছ কিন্তু সঠিক খাবারটা পাচ্ছে না সেই কুঁড়িগুলোকে সঠিকভাবে ফুটিয়ে ফুলে পরিণত করার জন্য। সেই কারণেই বন্ধুরা গাছ কিন্তু কুঁড়িগুলোকে ঝরিয়ে ফেলছে, ফুলগুলি কিছুক্ষণের মধ্যেই গাছ থেকে কিন্তু ঝরে পড়ছে। তাই এই সময় আমাদের যেটা করতে হবে 3 নম্বর কাজ হিসেবে, সেটা হচ্ছে গাছের মধ্যে আমাদের সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। এই সময় যদি আমরা রাসায়নিক খাবারকে এই গরমে প্রয়োগ করতে থাকি বন্ধুরা, সেক্ষেত্রেও কিন্তু গাছের নানান রকমের সমস্যা লক্ষ্য করা যাবে। এই রাসায়নিক সার প্রয়োগ করার ফলে গাছের কুঁড়িগুলি কিন্তু ঝলসে যেতে আরম্ভ করবে এবং তার সঙ্গে সঙ্গে ফুলগুলি ফোটা মাত্রই কিন্তু পুড়ে যেতে আরম্ভ করবে। তো বন্ধুরা, এই সময় তাই জন্য যেটা আমাদের করতে হবে, এই সময় আমাদের রাসায়নিক সারকে অ্যাভয়েড করে আমাদের কিন্তু জৈব ঘরোয়া সারকে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে প্রয়োগ করব? তো এই সময় আমাদের গাছের জন্য যে খাবারটার প্রয়োজন বন্ধুরা, সেই খাবারটা হচ্ছে নাইট্রোজেন এবং পটাশিয়াম। যদি এই দুটো খাবারকে এই সময় আমরা গাছের মধ্যে যোগান দিতে পারি, তাহলে আমাদের গাছ যেমন বৃদ্ধি হতে থাকবে, তেমন গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। তো চলো, কোন ধরনের খাবার এই সময় আমরা প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই সময় যে তোমরা আমার হাতে সারটা দেখতে পাচ্ছ, এই সারটাকে কিন্তু আমাদের বেলফুল গাছের মধ্যে এই সময় ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এটা একটা ঘরোয়া তরল সার। এই সারটার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন আছে এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যা গাছকে বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে ফুল আনতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। তো বন্ধুরা, এই সারটা তৈরি করতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 1 লিটার জল। তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে কিন্তু 1 লিটার জল নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে বন্ধুরা আমি কিন্তু 1 চামচ সরষের গুঁড়ো কলকে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি কিন্তু এই জলটার মধ্যে কিন্তু কলার খোসা দেখতে পাচ্ছ, ছোট ছোট 3টে কলার খোসাকে আমি কিন্তু শুকিয়ে নিয়ে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। তাই বন্ধুরা, এই সারটা কিন্তু নাইট্রোজেন এবং পটাশিয়াম মিশ্রিত একটা সার। এই সারটাকে আমরা কিন্তু সহজেই গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। কিন্তু বন্ধুরা, এই তীব্র গরমের মধ্যে সরষের খোল জলকে প্রয়োগ করার কিছু নিয়ম আছে, সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, নাহলে কচি পাতা কিন্তু গাছের পুড়ে যেতে আরম্ভ করবে। সেক্ষেত্রে যেটা করবো বন্ধুরা, আমরা এই তরল সারটাকে কিন্তু আমরা প্রথমে ছেঁকে ফেলবো, কারণ বন্ধুরা এর মধ্যে যে সরষের খোলের গুঁড়ো আছে, সেই গুঁড়োটা কিন্তু এই সময় আমাদের গাছের মধ্যে প্রয়োগ করা কখনোই চলবে না। আমরা শুধু লিকুইড তরল সারটা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করব। দেখো, আমি কিন্তু সুন্দর একটা তরল সার এখানে আমি তৈরি করে ফেলেছি এবং এই তরল সারটার সঙ্গে আমাদের যেটা করতে হবে এবার বন্ধুরা, আমাদের আরও কিন্তু 500 ml জল মেশাতে হবে। মানে 1 লিটার তরল সারের সঙ্গে আমরা আরও কিন্তু 500 ml জল মেশাবো। তাহলে সেক্ষেত্রে যেটা হবে, সারটা আরও পাতলা হয়ে যাবে, গাছ সহজে ইনটেক করতে পারবে এবং গাছের মধ্যে আমরা কিন্তু সুন্দর বেনিফিটকে লক্ষ্য করতে পারবো। তো কতটা পরিমাণে এটা প্রয়োগ করতে হবে
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট বেলফুল গাছটা প্রতিস্থাপন যে টবের মধ্যে করা আছে সেই টবটা কিন্তু একটা 8 ইঞ্চির টব। আমাদের কাছে যেসব 8 ইঞ্চি টব আছে সেই সব টবের ক্ষেত্রে আমরা এই দ্রবণটা কিন্তু 200 ml ব্যবহার করব, এবং আমাদের কাছে যেসব বড় টব আছে সেক্ষেত্রে আমরা কিন্তু 250 ml থেকে 300 ml দ্রবণ ব্যবহার করব। কিন্তু বন্ধুরা এই তরল সারটা ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে, তরল সারটা কিন্তু দুপুরের প্রখর রোদ্দুরে কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না। খুব সকালবেলায় না হলে বিকালবেলায় কিন্তু এই তরল সারটা আমরা ব্যবহার করব। এইভাবে কিন্তু মাটির মধ্যে আমরা কিন্তু ছড়িয়ে দেবো সারটা, এবং দিয়ে কিন্তু গাছগুলোকে আমরা ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো। তাহলেই কিন্তু আমরা গাছ থেকে সুন্দর বেনিফিট লক্ষ্য করতে পারবো। এরপর যে 4 নম্বর বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আমাদের বেলফুল গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ। তো বন্ধুরা আমরা অনেক সময় দেখি আমাদের বেলফুল গাছের পাতাগুলি কোনো এক অজানা পোকাতে খেয়ে টুকরো টুকরো করে ফেলে। অনেক সময় দেখা যায় যে কুঁড়ির গোড়াগুলোকে ফুটো করে ফেলে, সেক্ষেত্রে অধিকাংশ কুঁড়ি গাছ থেকে ঝরে পড়ে এবং নানান রকম পোকামাকড় আক্রমণ হওয়ার ফলে এই সময় আমাদের বেলফুল গাছগুলো দুর্বল হয়ে পড়ে। এবং একটা দুর্বল গাছ যেমন সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারে না, তেমন কিন্তু গাছ থেকে আমরা সঠিকভাবে ফুলও পাই না। তো সেক্ষেত্রে এই সময় যে 4 নম্বর কাজটা আমাদের করতে হবে, আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় এবং ছত্রাককে কিন্তু দূর করতে হবে। যদি আমরা এই সময় পোকামাকড় এবং ছত্রাককে দূর করতে পারি তবেই কিন্তু আমরা গাছ থেকে সঠিকভাবে ফুল পাবো এবং গাছগুলোকে আমরা সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারবো। তো আমরা যে জিনিসটাকে ব্যবহার করবো বন্ধুরা এই পোকামাকড় দমনের ক্ষেত্রে এবং ছত্রাকের দমনের ক্ষেত্রে, সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমরা কিন্তু সকলে চিনি, আফটার সেভিং আমরা কিন্তু এই জিনিসটা সকলে ব্যবহার করে থাকি। এটা হলো বন্ধুরা ফটকিরি। এই ফটকিরিকে আমরা কিন্তু অতি সহজে খুব অল্প মূল্যে যে কোনো মুদির দোকান থেকে সংগ্রহ করতে পারি, এবং আমরা এই জিনিসটাকে আমাদের গাছের মধ্যে ব্যবহার করে আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় এবং ছত্রাককেও দূর করতে পারি। শুধুমাত্র বন্ধুরা তাই নয়, এই ফটকিরিকে ব্যবহার করেও আমরা এই বেলফুল গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলতে পারি। তো কিভাবে এই ফটকিরিকে আমরা ব্যবহার করব, তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আমাদের বেলফুল গাছের মধ্যে এই ফটকিরিকে ব্যবহার করার ক্ষেত্রে যেটা আমাদের প্রথম করতে হবে, আমাদের কিন্তু ফটকিরিটাকে এরকম গুঁড়ো করে নিতে হবে, এবং আমাদের নিতে হবে 1 লিটার জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার জলকে ইউজ করেছি। তোমাদের যতটুকু জলের প্রয়োজন ততটুকু জল কিন্তু তোমরা এই ক্ষেত্রে ব্যবহার করবে। ফটকিরি বন্ধুরা অতি নরম একটা জিনিস, কিছু শক্ত জিনিস দিয়ে ঠুকলেই কিন্তু অতি সহজে গুঁড়ো হয়ে যাবে। তো বন্ধুরা এই ফটকিরিকে আমরা কিন্তু অতিরিক্ত পরিমাণেও গাছের মধ্যে ব্যবহার করতে কখনোই পারবো না। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের 1 লিটার জলের মধ্যে আমাদের 1 চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু ফটকিরিকে ব্যবহার করতে হবে, এবং সুন্দরভাবে জলটাকে কিন্তু গুলে নিতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে জলটার মধ্যে ফটকিরিটা গুলে যাবে, এরকম সাদা বর্ণের কিন্তু জলটা আকার হয়ে যাবে। তো এই জিনিসটাকে কিন্তু আমাদের গাছের মাটিতেও প্রয়োগ করতে হবে এবং গাছের মধ্যে স্প্রেও করতে হবে, যাতে গাছের মাটি অ্যাসিডিক হয়ে যায় এবং গাছ থেকে যাতে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ছত্রাকও দূর হতে পারে। তো চলো কতটা পরিমাণে আমরা গাছের মাটিতে এই জিনিসটাকে ব্যবহার করব সেটা প্রথম আমরা দেখে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই দুটো বেলফুল গাছ কিন্তু খুব ছোট গাছ, এবং এই বেলফুল গাছটা 8 ইঞ্চি টবে আছে এবং এই বেলফুল গাছটা কিন্তু আমার 6 ইঞ্চি টবে আছে। এই দুটো টবের ক্ষেত্রেই বন্ধুরা আমরা যেটা করব 1 কাপ ব্যবহার করব। বেশি ফটকিরির জল কিন্তু ব্যবহার না করলেও বন্ধুরা চলবে। শুধুমাত্র বন্ধুরা এই ফটকিরির জল মাটিকে অ্যাসিডিক করবে না, মাটির মধ্যে যদি কোনো ফাঙ্গাস সৃষ্টি হয়ে থাকে বা পোকামাকড় পিঁপড়ের সৃষ্টি হয়ে থাকে সেই সমস্ত ধরনের জীবাণুকে এবং পোকামাকড় পিঁপড়েকে কিন্তু নষ্ট করতে পারবে, এবং এই গাছের মাটিকে অতি সহজেই কিন্তু এই ফটকিরির জল কিন্তু অ্যাসিডিক করে তুলতে পারবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার গাছের মধ্যে ফটকিরির জলটাকে স্প্রে করছি। প্রত্যেকটা পাতাতে বন্ধুরা এই জলটাকে কিন্তু তোমাদের স্প্রে করতে হবে। তো বন্ধুরা অনেক সময় আমরা দেখি যে রাসায়নিক যে কোনো কীটনাশক গাছের মধ্যে প্রয়োগ করলে সেক্ষেত্রে ফুলগুলো কিন্তু নষ্ট হতে থাকে, কিন্তু বন্ধুরা এই ফটকিরির জল যদি আমরা গাছের মধ্যে স্প্রে করি ফুল থাকা অবস্থাতেও কিন্তু গাছের কোনো ধরনের সমস্যা হবে না, বা ফুলের মধ্যে পড়লেও খুব একটা বেশি ফুলের কিন্তু ক্ষতি হবে না। আমরা এই জিনিসটাকে কিন্তু অনায়াসে নির্ভয়ে কিন্তু ব্যবহার করতে পারি। স্প্রে করাকালীন এই জিনিসটা যদি আমাদের মুখে চোখে এসে পড়ে বন্ধুরা তাতেও কোনো ধরনের ক্ষতি হবে না। আমরা কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করব খুব সকালবেলা না হলে বিকালবেলায়, প্রখর রোদ্দুরে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করা একেবারেই চলবে না। তো বন্ধুরা এই জিনিসটাকে আমাদের কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে সেটা আমাদের জানতে হবে। তো বন্ধুরা এই জিনিসটাকে আমরা ব্যবহার করব প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। আমরা যদি এই জিনিসটাকে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি কিংবা গাছের মধ্যে স্প্রেও করতে পারি, তাহলে কিন্তু পুরোপুরি গ্রীষ্মকাল থেকে শুরু করে বর্ষাকালে শেষ অবধি আমাদের গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো এবং পোকামাকড় মুক্ত রাখতে পারবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।